দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছে আমি মাহমুদ্দিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে দৈনন্দিন তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে, দৈনিক সকালবেলাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আমির হামজা বর্তমানে একজন সংসদ সদস্য। উনি ওয়াজের মাঠে আরেকজন সংসদ সদস্য রুমিন ফারহানা এবং আরো কয়েকজন নারী যে সংসদ সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে বিতর্কিত কিছু মন্তব্য করেছেন ওয়াজের যে ময়দানে, সেখানে ওয়াজ করতে গিয়ে। কি মনে হয়, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমির হামজা এই নামটা আগে উনি এমপি হয়েছেন, মৌলানা ছিলেন। এখন আধুনিক যুগের কোনো জুকার হইলে পরে যে মৌলানারাও যে জুকার হইতে পারে এবং ওরাও কথাবার্তা বললে যে মানুষ হাস্যরস করতে পারে, আর ইসলামের নামে যে কিছু মানুষ কৌতুক অভিনেতায় পরিণত হতে পারে, আমির হামজাকে না দেখলে বোঝা যেত না। সে অনেক দিন যাবতে এইগুলি নিয়ে ভাইরাল হচ্ছে। ভাইরাল হতে হতে আসলে সীমা লঙ্ঘনের পর্যায়ে চলে গেছে। আপনি যে প্রসঙ্গটা নিয়ে করলেন, ঠিক কদিন আগে, পরশু দিন সম্ভবত, উনি একটা ওয়াজে বাংলাদেশের তিন চারজন নারী, একজন মন্ত্রী, একজন সংসদ সদস্য এবং পতিতযশা ব্যারিস্টার, রাজনীতিবিদ, তার এই সমাজের উচ্চ শ্রেণীর দিক নির্দেশক বললেই চলে, সেই নারীদেরকে নিয়ে উনি যে মন্তব্যটা করলেন আর যে ভাষাই করলেন, যেভাবে হাস্যরস করলেন, একজন নারীকে নিয়ে প্রথমত এই ধরনের প্রশ্ন কথা উনি বলতেই পারেন না। নাম্বার 2, উনি আলেম হয়ে তো এগুলি প্রশ্নই আসে না। নাম্বার 3, একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে, আইনের মানুষ হয়ে কি করে এত বড় জঘন্য কাজ করলেন। নাম্বার 4, আমার কাছে যেটা জঘন্য বেশি মনে হচ্ছে যে উনি জামাতের আমির যে আছেন, উনিও মেয়ে সম্পর্কে অনেক কথাবার্তা আগে আসতো স্পেসিফিক এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল না, বাট এক সময় এক নারী তার বুকে জড়িয়ে ধরেছিলেন, পরে শুনেছি উনি নাকি জুলাইয়ের যোদ্ধা ছিলেন। কিন্তু এরপর ইসলামে 14 জন পুরুষ মহিলা ছাড়া কেউ দ্বারে কাছে যেতে পারে না, এবং বয়স হইলে পরে বুকের কাছে তো প্রশ্নই আসে না। তারপরে যে আমাদের আমির কী কারণে সেটা করলেন, সেটা আরেক বিতর্কের প্রশ্ন। কিন্তু আমির হামজা ইদানিং যা শুরু করেছেন এবং তার জিব্বা টেনে ধরা হচ্ছে না, তাতে মনে হয়েছে উনি তো আসলে জামাতে ইসলামের আমির হামজা না, উনি হয়েছেন জামাতের আমিরের চামচা। আমির হামজা না, এটা আপনার আমিরের চামচা বলতে পারেন। এই বদমাইশ ব্যক্তি যেভাবে নারী নিয়ে কটূক্তি করেছে, আমার কাছে মনে হয় দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই সেই কাজটা করেছে। এখন যদি এই পয়েন্টটা নিয়ে নারীরা রাস্তায় নামে, তাহলে এটা জবাব কি সে দিতে পারবে? জামাত কি পারবে? কিন্তু অলরেডি সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদ জানিয়েছে, বিচার চেয়েছেন। হ্যাঁ, আমি দেখেছি যে ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যে বিচার চেয়েছেন। তো ওনার তো বিচার করতে হবে, এবং বিচার যদি স্পিকার না করেন, আমি ভাবতে পারতেছি না একটা স্পিকার যে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, নোটিশ দেওয়ার পরে আজ পর্যন্ত তার সম্বন্ধে একটা বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করালো না। এটা দুর্ভাগ্যজনক। আর বিএনপি যদি এই জায়গাতে ব্যর্থ হয়, আমরা যদি এই জায়গাতে ব্যর্থ হই, তাহলে এগুলি তো আরও ছড়িয়ে যাবে, আরও প্রচারিত হবে। তাই আমি মনে করি, আমি যে কথাটা বলছিলাম যে আমিরের চামচা বলছি এই কারণে, যে আমির, জামাতের আমির যদি তাকে বলতো যে তুমি এগুলি বইলো না, তাহলে আমার ধারণা সে বলতো না। তা আমার তো মনে হয় জামাতে আমিরের আশকারা আছে সেইগুলি বলার জন্য। সুতরাং আশকারা দিয়ে নারীদেরকে অপমান করবেন, তাদের শরীরের গঠন নিয়ে আপনি প্রশ্ন করবেন, এগুলি বন্ডামি বাদ দিতে হবে। আর সে তো আসলে আরও নষ্ট লোক। গতকালকে দেখলাম যে আদবানির স্ত্রীকে নিয়ে উনি কথা বলেছেন, সে নাকি কি সেক্সুয়াল ট্যাবলেট খায়, সেই কি সীসা খায় নাকি, সে কথা বলেছেন। তো ফালতু লোক, তুই বেটা কোন মহিলা ইন্ডিয়াতে সীসা খায় না কি খায় সেক্সের জন্যে, এটা আপনি কি খেয়েছেন কিংবা আপনার ওয়াইফকে খাওয়াচ্ছেন না কি করতেছেন? এগুলি তো কোনো মৌলানার কিংবা একজন এমপির কিংবা একজন ভালো মানুষের কথা হতে পারে না। এর আগে উনি রাশ্মিকা মান্দানা নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দরী, এই সেই আরও কত ব্যাখ্যা। এগুলি যে উনি বলছেন, কিন্তু একজন আলেম হয়ে তো এগুলি দেখতে হবে, না দেখে তো আপনি বলতে পারবেন না। তাহলে এটা প্রমাণিত হয়েছে যে উনি এগুলি দেখেন, উনি দেখে এগুলি কথা বলেন। আর রাশ্মিকা মান্দানার নাচ দেখা ইসলামের কোন বিধানে আছে? উনি যে ভাষায় দেখেন, এটা যে ভাষায় কথা বলেন, এগুলি না দেখে তো বোঝা যাবে না। আপনি যে 2 এমপি এবং মন্ত্রীর সম্বন্ধে তাদের অঙ্গ সম্পর্কে কথা বললেন, এই অঙ্গটা আপনি দেখলেন কোত্থেকে? নিশ্চয়ই আপনি দেখেছেন, এটা জুম করে ফেসবুকে আপনি দেখেছেন যে ইসলামের কোন ধারাতে আছে।
সুতরাং এই জন্য বলি আমি যে মওদুদি ইসলামে যারা বিশ্বাস করে ওরা যে সঠিক মুসলমানের মধ্যেই নাই। এই যে বড় বড় আলেমরা তাদেরকে মুসলমানের মধ্যে ধরে না, মুনাফিক বলে। হেফাজতের আমির যে বলেছেন তারা মুনাফিক, এবং পাকিস্তানেও যে দেশে মওদুদির জন্ম হয়েছে তারাও যে তাদেরকে বলেন, আরও যারা বলেন, এখন থেকে সব সত্য হচ্ছে। এই যে চরমনের পীর সাহেবও পরশুদিন বললেন যে জামাতি ইসলাম ইসলামের কথা বলে ক্ষমতায় যেতে চাইছিল। আপনি জিজ্ঞেস করেন যে গত 3 মাসে 6 মাসে একদিনের জন্য তারা ইসলামের পক্ষে কোনো বক্তৃতা দিয়েছে কিনা? আসলে দেয়নি। কারণ জাস্ট ইসলামের নামে যত রকমের ভণ্ডামি আছে আমার মনে হয় এই দলের অনেক লোকগুলা করে। আমি অনুরোধ করবো জামাতে ইসলামকে, আপনারা বিরোধী দল হয়েছেন, সঠিক ট্র্যাকে থাকেন, জাতিকে এইভাবে আর ধ্বংস করেন না মিথ্যা মেসেজ দিয়ে। আর আমির হামজাকে থামান, নিলে অচিরেই জাতি তাকে থামিয়ে দেবে। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে বিএনপির কথা, যে বিএনপি উচিত এখন লাগাম টেনে ধরা। আমি এই জায়গায় একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উনি কিন্তু মির্জা আব্বাসকে নিয়েও একটা ঠাট্টা বিদ্রুপ মন্তব্য করেছেন যে উনি মরে গেছে কিনা, বাঁচে আছে কিনা, মানে কেমন করে। বিএনপি এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানেনি। আপনার কি মনে হয় যে বিএনপি একজন স্থায়ী কমিটির সদস্যের অসুস্থতা নিয়ে একজন সংসদ সদস্য বা ওয়াজের মাহফিলে বিতর্কিত মন্তব্য করলো, বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসাটা কি উচিত ছিল না? বিএনপি ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি একটু বাড়িয়ে বলি যে মির্জা আব্বাসের অসুস্থতা হওয়ার পিছনে এই 2-3টা কারণ সবচেয়ে বেশি আগে। একটা হয়েছে আমির হামজা তাকে নিয়ে যে মানে হাসতে হাসতে মন্তব্যটা করেন, আসলে ওনার যে লাগামহীন কথাবার্তা, এটা একটা। আরেকটা বেয়াদব ছিল যে পাটোয়ারি, কি জানি নাসিরউদ্দিন পাটোয়ারি, ওর কিছু বেফাস কথাবার্তায় উনি অসুস্থ হয়েছে, এটা একদম স্পষ্ট। আর দল হিসাবে বিএনপি এত ছাড় দিয়ে কথা বলেন, এত ছাড় দিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে আরেকদিন আপনার টপ পর্যন্ত স্ট্যান্ডিং কমিটি একজন নেতা মানিত সব টপ পর্যন্ত ওনারা যদি সত্য বলতেন আমার কোনো আপত্তি ছিল না। একটা মিথ্যা তথ্যের উপরে মিথ্যা তথ্য দিয়ে বারবার বলে যাবে, আর দেশে আইন থাকার পরেও আপনি আইন প্রয়োগ করবেন না, তাহলে এটা যাবে কোথায়? এমন মানুষ যদি একদিন রাস্তায় দাঁড়িয়ে গরম ধুলাই দেয়, মানুষ যদি দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন তো আবার বলবে যে বিএনপি কাজটা করিয়েছে। আমার কাছে মনে হয় এগুলি আইনের আওতায় আনা উচিত, আইনের মধ্য দিয়ে অবশ্যই এগুলি প্রতিবাদ করা উচিত। না করলে একদিন এমন হবে যে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে তাদেরকে রাস্তায় দাঁড় করাবে, দাঁড় করিয়ে ওদের যে অতীতের কর্মকাণ্ডও ছিল সেগুলি নিয়ে কথা বলবে। আর পাটোয়ারি, এনসিপি এগুলি তো এখন জামাতেরই বি টিম এ টিম হয়েছে, এদের তো আর নিজস্ব কোনো ক্যারেক্টার নাই। সুতরাং জামাতে ইসলামের এই বিচারগুলো করা উচিত, আর দল হিসাবে বিএনপি তার প্রতিবাদ করা উচিত। ধন্যবাদ আপনাকে। আর একটু কনফিউশন ছিল বলি যে বিএনপি যেহেতু সোশ্যাল মিডিয়া, বিএনপি মিডিয়া সেল রয়েছে, এটা যেহেতু সোশ্যাল মিডিয়ার ব্যাপার, মিডিয়া সেল এখন পর্যন্ত দলের নীতি নির্ধারকের কাছে এটা পৌঁছাইলো কিনা, এটা ব্যর্থতা হিসেবে দেখবেন কিনা যে এখন পর্যন্ত মিডিয়া সেলের কোনো বিবৃতি দেখা গেল না এই প্রতিক্রিয়ায়? আসলে বিএনপি দলটা জন্মের পর থেকে ওনারা ডিফেন্সিভ খেলার চেষ্টা করে সবচেয়ে বেশি। অগত্যা একদম শরীরে না পড়লে কথা বলতে চায় না। কিন্তু এখন আপনি এই দেশে যে সংগঠনগুলো রয়েছে, যেমন আওয়ামী লীগের মতো একটা ফেসিস্ট সংগঠন, যারা 17 বছর কোনো আইন মানতে চায়নি, আইন মানে নাই বলেই তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আর আরেকটা সংগঠন এখন রয়েছে রাস্তায়, যারা বিরোধী দলের ভূমিকায় রয়েছে, তারা 1971 সনে মুক্তিযুদ্ধের বিরোধী থেকে শুরু করে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এখনও কোনো কাজ নাই। স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত তাদের ডিসিশনটা কি মানুষ জানতে পারে নাই। 1986 সনে রাতের বেলা হঠাৎ করে জাতির সাথে প্রতারণা করে আওয়ামী লীগের সাথে ভাগলেন। এমন অনেক ঘটনা আছে যারা এটা করেছেন। সুতরাং তাদের ক্যারেক্টারটি বোঝা যাচ্ছে না। এই ক্যারেক্টারের মধ্য দিয়ে নতুন ক্যারেক্টার হচ্ছে ইদানিং আমি দেখছি ওনারা আবার একটু গুপ্ত গুপ্ত ভাব হয়ে গেছে। ওনাদের নেতৃত্ব দেখলাম একটু লুকাচ্ছেন, কথাবার্তা একটু পিছনে বলছেন। আসলে বিএনপির উচিত এই সমস্ত বিষয়গুলোকে সিরিয়াসলি অ্যাড্রেস করা। উনি যদি মনে করেন যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসাবে এটার প্রতিবাদ না করে আচ্ছা দেখি কি হয়, তাহলে বিপদ ঘনিয়ে আসবে। বিপদ ঘনিয়ে আসার আগেই এই সমস্ত বিষয়ের প্রোটেক্ট করা উচিত। না হলে ইতিহাস একদিন আপনার থেকেই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবে, এবং জাতীয় আপনাদেরকে ছাড়বে না। তখন বলবে যে আপনি দল হিসাবে এত বড় অন্যায়ের প্রতিবাদটা কেন করলেন না? তো করা উচিত ছিল। আপনার সমস্ত তথ্য আপনার কাছে আছে, আপনার মিডিয়া আছে, আপনার আইন আছে, আপনি সঠিক আইন প্রয়োগ করেন। মানুষ যাতে দূর থেকে ভাবে যে হ্যাঁ এটা কারেক্ট আইন হয়েছে, এটা অন্যায় করেছে তার বিচার হয়েছে। সুতরাং আপনি সেই কাজটা করতে পারেন। যেমন আমির হামজার বিরুদ্ধে একটা মামলা হয়েছে,
100 কোটি টাকার মানহানি, অবশ্যই এই মামলাটাকে ফেস করা উচিত। এই মামলাতে যদি সঠিকভাবে সামনে আগায়, আমির হামজার মতো ইডিয়েট আমি এই জন্য বলবো, উনাকে আসলে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমার শ্রদ্ধা করতে ইচ্ছে করে না। এই জন্যে উনি এখানে বসে উনার মনটা যা চাচ্ছে তা বলছে। আর সরি টু সে যে একজন মেম্বার অফ পার্লামেন্ট সম্পর্কে আমাকে এই কথা বলতে হচ্ছে। উনি একটা জাতিকে যেভাবে বিগড়ায় দিচ্ছেন, মহিলাদেরকে যেভাবে নামাচ্ছেন, এতে আমার কাছে মনে হয়েছে আইন শৃঙ্খলার অবনতিরও একটা প্ল্যান তার মধ্যে আছে। সেই সমস্ত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। আমি আশা করব সে একজন সংসদ সদস্য হিসাবে সে এখান থেকে ফিরে আসবেন, আর তার দল জামাত ইসলামী ভালো হয়ে যাবেন, আর বিএনপি আইনগতভাবে তার ব্যবস্থা নেবে এবং স্পিকার অতি দ্রুত তার সম্বন্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দৈনিক সকালবেলা। ধন্যবাদ আপনাকে দৈনিক সকালবেলা সমসাময়িকে আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলা সমসাময়িকে আমাদের নিয়মিত আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।